নমস্কার বন্ধুরা, ফুল ফল গাছ পাগল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয়বস্তু গোলাপ গাছের প্রুনিং এবং প্রুনিং পরবর্তী পরিচর্যা। আমরা এর আগের ভিডিওতে আগেই বলে রেখেছিলাম যে আমরা প্রুনিং সংক্রান্ত একটি ভিডিও এবং প্রুনিংয়ের পর কি কি পরিচর্যা করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে একটা আনবো। তো আজ সেই ভিডিওতে প্রুনিং এবং প্রুনিংয়ের পরবর্তী সময়ে কি কি পরিচর্যা আমাদেরকে করতে হবে, কিভাবে করতে হবে, সেগুলো নিয়েই আমি ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করছি। তো বন্ধুরা, চলুন আমরা এখন জেনে নেই প্রুনিং কি, কেন করতে হয়, কিভাবে করতে হয়। প্রুনিং আর কিছুই নয়, সাদা বাংলায় ডাল ছাঁটাই করা, গোলাপ গাছের ডাল ছাঁটাই করা। বৎসরের একটা নির্দিষ্ট সময়ে অর্থাৎ এই নভেম্বর মাসে, আমরা যদিও এবছর একটু পিছিয়ে আছি এক মাসের মতো ওয়েদারের কারণে, বৃষ্টির কারণে। এটা সাধারণত আমরা এই কাজটাই আমরা আরও 1 মাস আগে করি অন্যান্য বছর, কিন্তু এবছর বর্ষার কারণে একটু পিছিয়ে গেছে 1 মাস। যাই হোক, তো প্রুনিংটা হচ্ছে গোলাপ গাছগুলিকে আমাদেরকে ঠিকঠাক মতো ছাঁটাই করতে হবে। ডালগুলিকে যদি সঠিকভাবে আমরা ঠিকঠাক মতো ডালগুলিকে ছাঁটাই করতে পারি বা প্রুনিং করতে পারি, তবেই আমরা সেই গাছগুলি থেকে আকাঙ্ক্ষিত আমরা ফুল পেতে পারবো। প্রুনিং বা ছাঁটাই সাধারণত 3 রকমের হয়। প্রথমত প্রুনিংকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হার্ড প্রুনিং আর একটা হচ্ছে সফট প্রুনিং। এছাড়া আরেকটা প্রুনিং হয়, সেটাকে লাইট প্রুনিং বা ট্রিমিং বলা হয়। হালকা ছাঁটাই, ভারী ছাঁটাই, মাঝারি ছাঁটাই এবং হালকা ছাঁটাই। বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন গাছের বয়স অনুযায়ী, বিভিন্ন গাছের প্রজাতি অনুযায়ী সেই গাছগুলিকে বিভিন্ন ধরনের ছাঁটাই আমরা করি। তো যাই হোক, আমরা আগের ভিডিওগুলিতে আমরা জেনেছি মালচিং করার 30 থেকে 35 দিন পর আমরা প্রুনিং করে থাকি, বিশেষ করে মাটির গাছের ক্ষেত্রে। তো এই যে 30-35 দিন আমরা কেন অপেক্ষা করব? এই কারণে অপেক্ষা করব যে গাছের গোড়ায় যে ফিডার রুট বা ফাইবার রুট বা নতুন শেকড় যে হয়, সেটা হতে আমাদের 30 থেকে 35 দিন সময় লেগে থাকে। তো গাছগুলিতে যদি আমরা ঠিকঠাক মতো শেকড় না এনেই প্রুনিং করে দেই, সেক্ষেত্রে গাছ থেকে যে নতুন ডালপালা, শাখা প্রশাখাগুলি বেরোবে, সেগুলি সঠিক বা স্বাস্থ্যবান হবে না। স্বভাবতই সেই ডালগুলি থেকে যে ফুলগুলি হবে, সেগুলিও খুব একটা ভালো হবে না। বন্ধুরা, আমরা এর আগের পরপর 2টি ভিডিওতে মালচিং কিভাবে করতে হয় এবং কেন করতে হয়, কিভাবে করতে হয়, মালচিংয়ের সময় আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, তারপর ডরমেন্সি ব্রেক করতে হয় কিভাবে, ডরমেন্সি ব্রেকের সময় কি কি পরিচর্যা করতে হয়, কিভাবে করতে হয়, কেন করতে হয়, সেই সব ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওগুলি যদি আপনারা দেখে থাকেন, তবেই আজকের ভিডিওটা আপনাদের কাছে বুঝতে একটু সুবিধে হবে। তো সেই জন্য বলছি, যারা আগের 2টো ভিডিও সেভাবে দেখেননি বা দেখেননি, তাদের বলছি আপনারা ওই 2টো ভিডিও একটু দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা আপনার কাজে আসবে ভালো। এই 2টো ভিডিওর লিঙ্ক আই বটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে আসবেন। বন্ধুরা, চলুন আমরা এখন হাতে কলমে একটু শিখে নিই কীভাবে একটা গোলাপ গাছকে, একটা প্রাপ্তবয়স্ক একটা গোলাপ গাছকে কীভাবে প্রুনিং করতে হয়। তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এটা একটা বড় গোলাপ গাছ। এটা সাদা প্রজাতির টিনেকে গোলাপ, হাইব্রিড টি গোলাপ। এই গাছটাকে আমি আপনাদের সামনে ছাঁটাই করছি। ছাঁটাই করার জন্য প্রথমেই দরকার একটা ভালো মানের প্রুনার। এই যে এরকম ধরনের একটা প্রুনার অনলাইনে পাওয়া যায়, ভালো ভালো কোম্পানির পাওয়া যায়। সেরকম কিনে করলে কাজ করেও মজা পাওয়া যায়, গাছটাও ভালো হয়। যাই হোক, তো আমাকে প্রথমে এই প্রুনারটাকে একটু শোধন করে নিতে হবে। আমরা সাধারণত আগুন দিয়েই করে থাকি। এটা লাইটার দিয়ে আপনি একটু পুড়িয়ে নিলেন, এটাকে পুড়িয়ে দিয়ে এর মধ্যে কোনো জীবাণু জার্ম থাকলে সেগুলি নষ্ট হয়ে যাবে। এটা অবশ্যই করে নেবেন, না হলে এর থেকে ফাঙ্গাস অ্যাটাক বা বিভিন্ন ধরনের সংক্রমণ ঘটতে পারে। তো দেখুন, এই গাছটা, এইটাকে ছাঁটাই করার আগে আমাদেরকে বুঝতে হবে আমরা গাছটাকে কত হাইট নেব। প্রথমত আমি যদি ধরে নিই গাছটাকে এর বেশি রাখবো না, তো এই লেভেলে আমি কি ছাড়বো। পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই পেন্সিল আকারের মানে ডাল আর কি, পেন্সিল ব্রাঞ্চ মানে পেন্সিলের মতো মোটা আর কি, মোটামুটি এই ধরনের ডালগুলি থেকে কিন্তু যে শাখা প্রশাখাগুলি বেরোবে, তার থেকে ফুলগুলি খুব সুন্দর হয়। সরু এবং অস্বাস্থ্যকর ডালগুলি আমাদেরকে কিন্তু ছেটে বাদ দিয়ে দিতে হবে, একটাও রাখা যাবে না।
এবং মরা বা শুকনো ডালগুলিকে কেটে ফেলে দিতে হবে। গাছটা একটা ঝকঝকে একটা অবস্থায় নিয়ে আসতে হবে। তো আমি শুরু করছি। মনে করুন আমি এই হাইটটা মেনটেন করব গাছের। আমি এখান থেকে প্রথমত একটা কেটে দিচ্ছি, এই হাইটে এটা আমি মোটামুটি গাছটাকে কেটে রাখছি, কেটে বাদ দিয়ে দিচ্ছি ডালগুলি। এটা এটা একটা এই ডাল ছাড়ার একটা নিজের রুচির উপর নির্ভর করে গাছটাকে আমি কেমন শেপ দেবো, সেটাও একটা ব্যাপার, যার যার রুচি মতো আপনারা করে নেবেন। তবে মূল বিষয় হচ্ছে যে এর মধ্যে শুকনো মরা ডাল, সরু ডাল এগুলিকে বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখুন একটা শুকনো ডাল, এটা আমি গোড়া থেকে কেটে ফেলে দিচ্ছি। গোড়াতে অনেকগুলো শুকনো ডাল আছে কিছু। এটা অস্বাস্থ্যকর ডাল, সরু ডালগুলি আমি বাদ দিয়ে দিচ্ছি। এগুলির থেকে ফুল আসার চেষ্টা করবে কিন্তু ফুলটা ভালো হবে না, সুতরাং এই ডালগুলি আমরা রাখবো না। বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছেন যে সব সরু ডাল ছিল, অস্বাস্থ্যকর মরা ডাল, শুকনো ডাল আমি মোটামুটি প্রায় বাদ দিয়ে দিয়েছি। মোটামুটি সব বাদ দিয়েছি। কিছু নতুন ডাল থাকলেও সেগুলিকে ফেলে দিতে হবে, এইগুলির থেকেও ভালো ফুল হবে না। তো এইভাবে আপনাদেরকে প্রুনিং করতে হবে। গাছটা ছোট হলে ছোট হবে, এটা যেহেতু বড় গাছ সেজন্য চেহারাটা একটু বড়। তো এরপর কি কি পরিচর্যা করতে হবে এই প্রুনিং করার পর সেটা আমরা একটু পরে আলোচনা করছি আপনাদের সামনে। মোটামুটি আমার প্রুনিংটা হয়ে গেল। গাছটাকে একদম কাছের থেকে দেখুন, কোনো সরু ডাল নেই, মোটামুটি বেশিরভাগ ডালই পেন্সিল ডাল। পরবর্তী সময়ে এই গাছ থেকে যে ফুল ফুটবে, যদি আশা করি ভালোই ফুল হবে, সেটা আপনাদেরকে পরবর্তী সময় দেখানোর চেষ্টা করব এর থেকে আমরা কেমন ফুল পেলাম। যাই হোক, এই গাছের প্রুনিংটা মোটামুটি শেষ। এইভাবে প্রুনিং করতে হবে। বন্ধুরা দেখছেন আরেকটি টব, এই টবে রয়েছে একটি মিনিয়েচার গোলাপ, মানে ছোট জাতের গোলাপ। এর ছাঁটাইটা একটু অন্য ধরনের করতে হবে। হাইব্রিড ট্রির একরকম, ফ্লোরিবান্ডার একরকম, মিনিয়েচার একরকম। ফ্লোরিবান্ডারটা প্রায় হাইব্রিড ট্রি যেভাবে করতে হয় সেভাবেই করতে হয়। ফ্লোরিবান্ডার মানে থোকায় থোকায় ফুল ফোটে, একটা ডালে একসাথে 4টা 5টা 7টা একসাথে ফুল ফোটে, সেগুলিকে বলা হয় ফ্লোরিবান্ডার গ্রুপের গোলাপ। আর একটা এসটি বলতে একটা স্টিকে একটাই বড় ফুল হবে। আর মিনিয়েচার মানে এই যে ছোটো ধরনের গাছ, পাতা ছোট, গাছটা একটু বুশি হয় এবং এর থেকে সারা বছরই কম বেশি ফুল ফোটে। তো এই গাছের ক্ষেত্রে আমরা কিন্তু ওই বড় গাছের মতো হাইব্রিডটিকে যেভাবে প্রুন করলাম সেভাবে করবো না, শুধু আগাগুলি একটু হালকা ছেটে দেবো, এত পাতা ছাটা দরকার নেই, ফুলগুলি কেটে দেবো, শুকনো ডালগুলি থাকলে সেগুলি একটু ফেলে দেবো। এইভাবে একটা গাছটাকে একটু ঝরঝরে করে দেওয়া আর কি। এতে খুব একটা প্রুনের দরকার হয় না, হার্ড প্রুনিংয়ের দরকার হয় না। হার্ড প্রুনিং করতে হয় সেটা হয়তো অনেক বয়স হয়ে গেলে, গাছটা 4-5 বছর বয়স হয়ে গেলে, তখন টপ থেকে বের করে একে রিপোর্টিং করে শেকড় ছাঁটাই করে গাছটাকে আমাদের আওতার মধ্যে রাখার জন্য, রেঞ্জের মধ্যে রাখার জন্য তখন একটু আমরা হার্ড প্রুনিং করি কোনো কোনো সময়। কিন্তু সাধারণত মিনিয়েচারে অত হার্ড প্রুনিংয়ের প্রয়োজন হয় না। এইভাবে সরু সরু ডালগুলো একটু কেটে, ভেতরে কোনো শুকনো ডাল, অন্ধকার হয়ে গেছে যাচ্ছে আর কি, পরন্ত বেলা, দেখা যাচ্ছে না। আপনাকে একটু আপনাদের সুবিধার জন্য একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। এইভাবে সরু সরু ডালগুলি ফেলে দেবেন। ফুলগুলি সব কিন্তু ফুলগুলি কেটে ফেলে দিতে হবে, কিন্তু ফুল রাখা যাবে না একটা। বিভিন্ন ধরনের মিনিয়েচার হয়, এটা এক ধরনের মিনিয়েচারটার নামটা ভ্যারাইটি আমি ঠিক খেয়াল করতে পারছি না।
তো বন্ধুরা, প্রুনিংয়ের কাজটা দেখালাম। এখন একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, প্রুনিংয়ের পরবর্তী সময়ে আমরা এই গাছগুলিকে প্রুনিং করার পর কিভাবে পরিচর্যা করব। সেক্ষেত্রে কি কি ওষুধ দেবো, কি কি খাবার দেবো, কিভাবে জল দেবো, সেগুলিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রথমেই আসছে জলের ব্যাপার। প্রুনিংয়ের পরবর্তী সময়ের প্রথম পরিচর্যা হচ্ছে জল, ওয়াটার ম্যানেজমেন্ট। জলটা যদি আমরা ঠিকঠাকভাবে কখন কিভাবে দিতে হবে, কত পরিমাণে দিতে হবে, সেটা যদি আমরা বুঝতে না পারি বা না জানি, তাহলে কিন্তু গাছগুলি থেকে আমরা ভালো রেজাল্ট একদমই পাবো না। সেজন্য বলছি, জলের ব্যাপারটা নেই আমি প্রথমেই আলোচনা করছি। এই যখন আমরা প্রুনিং করলাম, যেদিন থেকে প্রুনিং করলাম তার সেদিন থেকে আর কি, বা তার পরদিন থেকে জল আমাকে দিতে হবে খুব অল্প করে কি 7 থেকে 8 দিন গাছের টবের মাটিটা যেন হালকা ভেজে, অর্থাৎ 4 থেকে 5 ইঞ্চি উপরের অংশের মাটিটা যেন ভেজে, শুধু ময়েস্ট থাকে। টবের তলার দিকটায় অর্থাৎ ট্যাপ রুটে, নিচের রুটে যেন জল সেভাবে না পৌঁছায়। কারণ প্রুনিংয়ের পর বেশি জল হলে, ট্যাপ রুটে জল ধরে রাখলে কিন্তু আপনার ডাইব্যাক শুরু হতে পারে। গাছগুলি থেকে যে আমার কি বলে নোটসগুলি খুলবে, সেগুলি ঠিকঠাক মতো খুলবে না, সেই সমস্যাগুলি দাঁড়াবে। সেই জন্য প্রথম 7 থেকে 8 দিন আমরা কিন্তু খুব পরিমাণ মতো জল দেব। সকালবেলার দিকে এমনভাবে জল দেব যাতে মোটামুটি টবের অর্ধেকটা মাটি, উপরের দিক থেকে অর্ধেকটা মাটি ভেজে যায়। এবং পরবর্তী সময়ে একটু হালকা স্প্রে করে দিতে পারি, মাটিটা একটু হালকা শুকিয়ে গেলে একটু ভিজিয়ে দিলাম, ঠিক আছে। 7 থেকে 8 দিনের মাথায় আমরা দেখতে পাবো নতুন নতুন কুশি বেরোচ্ছে, অর্থাৎ শুটগুলি ভেঙে কুশি বেরোচ্ছে, সেখান থেকে ডাল বেরোবে। তো সেই ডালগুলি যখন বেরোবে তখন, অর্থাৎ 10 থেকে 12 দিনের মাথায় কিন্তু জলটা বাড়িয়ে দিতে হবে, একটু জলের পরিমাণটা আগের থেকে বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ সকালবেলা আমরা টব ভর্তি করে জল দেব, যাতে জলটা নিচ দিয়ে একেবারে বেরিয়ে যায়, ড্রেনেজ হয়ে যায়। এবং সারাদিন 4 থেকে 5 বার, ইচ্ছা করলে আপনি যতবার খুশি আপনি গাছটাকে স্নান করিয়ে দিন। স্নান করিয়ে দিলে কি হবে, অল্প জল মাটিতে পড়বে, উপরের অংশটা ময়েস্ট থাকবে, ভেজা থাকবে, যেটা আর কি এই সময়ে গাছের জন্য খুব উপযোগী। এইভাবে মোটামুটি 15-16 দিন চলার পর দেখতে পাবেন যে গাছগুলির থেকে যে শুট বেরিয়েছে, সেই শুটগুলির থেকে পাতা খুলে গেছে, সম্পূর্ণভাবে পাতা বিকশিত হয়ে যাবে। সেই সময় কিন্তু আপনাকে জল আরও বেশি করে দিতে হবে। দিনে অন্তত 2 বার ভাসিয়ে জল দিতে হবে, যাতে নিচ দিয়ে বেরিয়ে যায়, এবং সারাদিনে 2-1 বার স্প্রেও করে দিতে পারেন। এই হচ্ছে জলের ব্যবস্থাপনা। এইভাবে যদি আপনারা জল ঠিকঠাক দেন, তবেই গাছগুলি থেকে সুন্দর ডালপালা বেরোবে, আগামী দিনে সুন্দর ফুল ফুটিয়ে তোলার জন্য। এই জলের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বিশেষভাবে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, জলের ব্যবস্থাপনার পর বা ওয়াটার ম্যানেজমেন্টের পর আসছে আরও কিছু পরিচর্যা। প্রথমেই ব্যবহার করতে হবে ইমিডাক্লোপ্রিড 17.8% SL গ্রুপের যে কোনো কীটনাশক, যেটা আমরা ডরমেন্সি ব্রেকের সময় বলেছিলাম, সেটাই কন্টিনিউ রাখতে হবে ফুলের কুড়ি আসা পর্যন্ত। সেটা কিভাবে দেবেন, একই ডোজে আগের ভিডিওতে যেভাবে বলেছি সেভাবেই দিতে হবে, অর্থাৎ 1/2 ml করে 1 লিটার জলে মিশিয়ে উইথ স্টিকার, যে কোনো ভালো স্টিকার মিশিয়ে, মানে যে সিলিকন বেসড স্টিকার হলে ভালো হয়, পাতায় তাতে জলটা আটকে থাকে। স্টিকার দিয়ে প্রতি 4 দিন অন্তর অন্তর আপনাকে গাছগুলিকে স্নান করিয়ে দিতে হবে। কারণ না হলে থ্রিপস, এই নতুন যে কুশিগুলি বেরোচ্ছে, থ্রিপস অর্থাৎ এটাকে বাংলায় চুষি পোকা বলা হয়, এগুলি কি করবে, ওই কুশিগুলিকে আক্রান্ত করবে, এর থেকে রস চুষে খাবে, সেগুলি ঠিকমতো প্রস্ফুটিত হতে পারবে না। এই জন্য এটাকে আপনাকে অবশ্যই 4 দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে। আর যেটা করতে হবে, মাটির পিএইচ মেনটেন করতে হবে। পিএইচ মেনটেনের জন্য এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনাকে ব্যবহার করতে হবে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কীভাবে ব্যবহার করতে, তখনও বলেছি, আবার আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রতি 10 লিটার জলে 1 ml সালফিউরিক অ্যাসিড ভালো করে মিশিয়ে নিয়ে প্রতিটি গাছের মাটিকে সম্পূর্ণরূপে ভিজিয়ে দিতে হবে, যাতে জলটা মাটির মানে ড্রেনেজ হোল দিয়ে নিচ দিয়ে বেরিয়ে যায়। এভাবে এই গেল পিএইচ মেনটেনের ব্যাপার। এরপরে আসছে খাবারের ব্যাপার। গাছগুলিকে আমরা প্রুনিং করার পরপরই খাবার দেব না। অন্তত যখন আমরা গাছগুলি থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কুশি বেরোচ্ছে, নোটসগুলি ফেটে, তারপরে আমরা অল্প অল্প করে খাবার দেওয়া শুরু করব, তার আগে নয়। কি কি খাবার দিতে হবে আমরা একটু বলে দিচ্ছি ডিটেলসে। প্রথমত আমি সাধারণ খাবারের কথা বলছি।
সেগুলি যারা সাধারণভাবে গোলাপ করবেন তারা ব্যবহার করবেন, মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। আর যারা আরেকটু ভালো রেজাল্ট পেতে চান তাদের জন্য আরেকটু স্পেশাল কিছু খাবার আছে, সেগুলি জোগাড় করতে পারলে তারা আরও ভালো রেজাল্ট পাবেন। প্রথমত খাবার হিসাবে আমরা যেটা 7 দিন পর থেকে কিন্তু প্রতি সপ্তাহে একবার সর্ষের খোল পচা জল পাতলা করে তার সাথে 1261 প্রতি লিটার হিসাবে 1 থেকে 1.5 গ্রাম মিশিয়ে আপনি ভিজিয়ে দেবেন সপ্তাহে 1 দিন। এটা হলো জৈব খাবার। এরপরে আসবে এনপিকে, যে কোনো ব্যালেন্সড এনপিকে, সেটা 20-20-20, 19-19-19 যে কোনোটা হতে পারে। সেটা প্রতি লিটারে শুরুর দিকে 1 গ্রাম, গাছ যত বড় হতে থাকবে আস্তে আস্তে সেটা ম্যাক্সিমাম 3 গ্রাম পর্যন্ত বাড়াতে পারেন। প্রথম দিকে 1 গ্রাম লিটারে, তারপরে গাছের ডালপালা একটু বড় হতে থাকবে, পাতা বাড়তে থাকবে, তখন সেটা 2 গ্রাম, 2.5 গ্রাম, 3 গ্রাম এভাবে বাড়িয়ে আপনার সেটা নিজের বুদ্ধি খাটিয়ে করতে হবে। বাড়িয়ে বাড়িয়ে সেটাকে আপনাকে সপ্তাহে 1 দিন লিটারে 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে উইথ স্টিকার। সেটাতে কিন্তু স্টিকারটা দিতে হবে, সিলিকন বেসড স্টিকার হলে সবচেয়ে ভালো হয়। দোকানে পাওয়া যায়, বলতে হবে যে সিলিকন বেসড স্টিকার, সেটা খুব ভালো মানের হয়। আচ্ছা, এই গেল এনপিকে। আরেকটা দিতে হবে আপনাকে কি বলে এটাকে, হিউমিক অ্যাসিড। প্রতি সপ্তাহে একবার মাটিতে অর্থাৎ টবের মাটিতে লিটারে 2 গ্রাম হিউমিক অ্যাসিড ভালো করে গুলে সেই জলটা মাটিতে দিয়ে দিতে হবে। এটা খাবার নয়, গাছকে আমরা যে খাবারগুলি মাটিতে দিচ্ছি সেই খাবারগুলি তার ইনটেক্ট করতে বা হজম করতে তাকে সাহায্য করে হিউমিক অ্যাসিড। এটা গেল হিউমিক অ্যাসিড। এরপরে আপনি ব্যবহার করবেন যে কোনো জৈব মিশ্র সার, যদি আপনার কাছে থেকে থাকে সেটা উপরের দিকে মাটি না খুঁচিয়ে কিন্তু মাটির 1-2 মুঠ মাটির গোড়ায় দিয়ে দিতে পারেন, তাতেও ভালো রেজাল্ট পাবেন। তারপরে আসছে আরেকটা জিনিস, গাছে যখন পাতা আসবে, মানে যখন পাতা বেরিয়ে যাবে, সম্পূর্ণ পাতাগুলি খুলে যাবে, তখন আরও 2টো জিনিস ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে সুপার সোনাটা এবং মিরাকুলান, একটা পিজিআর আর একটা পিজিআর প্লাস ইনসেকটিসাইড। সেটি খুব কাজের, সে দুটো। সেটির ডোজ হচ্ছে প্রতি লিটারে 1 ml করে সপ্তাহে 1 দিন উইথ স্টিকার গাছে স্প্রে করতে হবে। প্রথম সপ্তাহে মনে করুন মিরাকুলান দিলেন, নেক্সট সপ্তাহে আবার সুপার সোনাটা, এভাবে রোটেশন ওয়াইজ এই দুটো জিনিস আপনাকে প্রতিনিয়ত ব্যবহার করে যেতে হবে। ফুলে 20 ফোটার, মানে ফুল থেকে মাফ করবেন, 20 থেকে ফুল ফোটা পর্যন্ত। ফুল ফোটার পরে কিন্তু আর কিছু দেওয়া যায় না, দিতে হয় না আর কি। যা মেনটেন করতে হবে, যা খাদ্য স্প্রে যা করতে হবে আমাদেরকে ফুল ফোটার আগ পর্যন্ত করতে হবে। 20তে রং আসার পর কিন্তু আর আমরা কোনো কিছুই ব্যবহার করব না, শুধু জল ব্যবহার করব। এই গেল মূলত সাধারণভাবে আমরা এই খাবারগুলি ব্যবহার করব। বন্ধুরা, এই খাবারের ব্যাপারে আলোচনা করার সময় একটা ছোট্ট জিনিস মিস করে গেছিলাম। সেটা আগের ভিডিওতে আমরা বলেছিলাম একটা মিক্সড কেমিক্যাল খাবারের কথা। সেই খাবারের চার্টটা ওই ভিডিওতে দেওয়া আছে, আমরা এই ভিডিওতেও সম্ভব হলে স্ক্রিনে দিয়ে দেব। সেই খাবারটা মাটির মিডিয়া, আমরা মাটির মিডিয়ার কথা বলছি, মাটির মিডিয়াতে সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। যখন কুশি ছাড়তে শুরু করবে, ডাল থেকে নতুন নতুন শুট বেরোতে শুরু করবে, প্রথম দিকে অল্প পরিমাণে 0.5 গ্রাম 1 গ্রাম এরকম করে আস্তে আস্তে বাড়াতে থাকবেন। গাছ যত বড় হবে ম্যাক্সিমাম 3 গ্রাম পর্যন্ত সপ্তাহে 2 দিন 1 লিটার জলে গুলে সেই অনুপাতে প্রত্যেকটা গাছের মাটিতে দিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, তাতে গাছের গ্রোথ আরও সুন্দর হবে, খুব ভালো হবে। আরও 2টো খাবার আছে, সে দুটি খুব জোগাড় করা খুবই কষ্টকর ব্যাপার। একটা কোম্পানি আছে হাইফা বলে, সেই কোম্পানি মাত্র তৈরি করে, সেটি জোগাড় করতে পারলে তো খুব ভালো, না পারলে এতেই চলবে। তাও আমি বলে দিচ্ছি এই দুটি কি। এটাও এক ধরনের এনপিকে, 2টো এনপিকে, একটা হচ্ছে 15-15-30 এবং 17-10-27, 15-15-30 এবং 17-10-27। তো প্রথম যে 15-15-30 ভ্যালুর এনপিকেটা, সেটাও আমরা কুশি আসার মানে নতুন শুট বেরোনোর পর থেকে, যখন বেরোবে তারপর থেকে আমরা অল্প পরিমাণে ব্যবহার করব। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত না পর্যন্ত আমরা কোনো গাছের মধ্যে ডালের আগায় কুড়ি দেখতে পাচ্ছি। কুড়ি দেখতে পাওয়া মাত্রই সেই খাবারটা বন্ধ করে দিতে হবে। সেটাও সপ্তাহে 2 দিন একই পরিমাণে, মানে পরিমাণটা ওই গাছ যখন আস্তে আস্তে ডালপালা বড় বেশি হতে থাকবে তখন সেই পরিমাণে বাড়িয়ে যেতে হবে। সেটা কুড়ি আসার আগ পর্যন্ত ব্যবহার করতে হবে।
এবং 17-10-27 যে এনপিকেটা কথা বললাম, সেটা কুড়ি আসার পর থেকে ব্যবহার করতে হবে। সেটা খুব কম সময়ের জন্যই ব্যবহার করা যায়, কারণ সময়টা খুব কম পাওয়া যায় কুড়ির থেকে ফুল ফোটা পর্যন্ত। সেটা ব্যবহার করতে হবে কুড়ি আসা থেকে ফুলের বাড যখন খুলবে, মানে যখন ফুলটার রং দেখা যাবে অর্থাৎ ক্যাপটা ফাটবে, তখন পর্যন্ত আমরা, সে তো হয়তো 10 দিন আমরা পেতে পারি সময়, সেটাও সপ্তাহে 2 দিন ব্যবহার করলে আমরা এর থেকে দুরন্ত রেজাল্ট পেতে পারি, যদি এ দুটো আপনারা জোগাড় করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, অর্থাৎ গোলাপ গাছের প্রুনিং এবং প্রুনিংয়ের পরবর্তী সময়ে কি কি পরিচর্যা, সেই সব সংক্রান্ত আলোচনা। তো এই আলোচনার শেষে একটি বিশেষ কথা না বললেই নয়, দায় স্বীকার না করলেই নয়, কৃতজ্ঞতা স্বীকার না করলেই নয়, সেটা আপনাদের সামনে আমি বলছি। যেটা হচ্ছে যে এই যে গোলাপ গাছ সম্পর্কে আমার যতটুকুই জ্ঞান বা ধারণা হয়েছে, বেশিরভাগটাই আমি পেয়েছি শ্রদ্ধেয় অতীন বোসের কাছ থেকে। তিনি কলকাতার নিবাসী, একজন বিখ্যাত রোজারিয়ান। তার কাছ থেকে গোলাপ গাছের বিভিন্ন ধরনের খুঁটিনাটি, খাবার দাবার, পরিচর্যা সংক্রান্ত অসংখ্য জিনিস জানতে পেরেছি, আরও জানছি। গোলাপ গাছের কিছুই জানি না এখনও, বিশাল একটা সাবজেক্ট। পৃথিবী বিখ্যাত গোলাপ যারা করেন, বিশেষজ্ঞ আছেন, তারা অনেক কিছু জানেন। আমরা সাধারণ গোলাপ করিয়ে লোক, তো যতখানি শিখতে পেরেছি বেশিরভাগটাই কিন্তু অতীন স্যারের থেকেই শিখেছি। তিনি একজন বিশেষ গোলাপ বিশেষজ্ঞ। তিনি তার সারা জীবনে তার 35 বছরের অভিজ্ঞতার ফসল আমাদের সঙ্গে একটি গ্রুপে শেয়ার করেন, অকাতরে শেয়ার করেন, নিঃস্বার্থভাবে শেয়ার করেন। সেই জন্য তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে, ভবিষ্যতে যদি কাজে আসে, বুঝতে পারেন, এই ভিডিওটি আবার দেখবেন। এখন তো দেখলেনই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের ভিডিওগুলি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, আপনারাও দেখবেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি।